জরুরি মজুত না রেখেই টিকা কেনা বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। ইউনিসেফের সতর্ক বার্তা এড়ানোয় ভয়াবহ রূপে হাম। বিকল্প ব্যবস্থা রেখেই পরিবর্তন চায় সরকার। বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রায় এনবিআর। বিনিয়োগের স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। সব প্রস্তুতির পরও পায়রা সমুদ্র বন্দরের প্রধান বাধা নাব্য সংকট। ড্রেজিং না থাকায় বড় জাহাজ ভিড়ছে না জেটিতে। আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আশা। এবং শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা। থালাপতি বিজয়কে মমতার অভিনন্দন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ক্রয় পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুত না রেখে বন্ধ করে হাম পোলিওর মতো রোগীর টিকা। এ কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে একসময় প্রায় নির্মূল হওয়া হাম, এমন অভিমত বিশেষজ্ঞের। তথ্য বিশ্লেষণে মিলেছে জরুরি টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে সতর্ক করেছিল ইউনিসেফ। এমন পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, বর্তমান সরকার আগের অভিজ্ঞতার আলোকে টিকা কেনার পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। হামে অসুস্থ হয়ে হাসপাতালে একে একে শিশুর সারি। 2 মাসের কম সময়ে আক্রান্ত প্রায় 50,000, আর মৃত্যুর তালিকায় 400-র বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা। প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী, এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে। তবে শুরুটা অন্তর্বর্তী সরকারের আমলে। 2025 সালের সেপ্টেম্বরে ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তী সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তকে বিপজ্জনক হতে পারে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফের ঢাকা অফিস। পরে সায়েন্স ম্যাগাজিনের ওয়েবসাইটে এসব কথা লেখেন ঢাকা অফিসের কর্মকর্তা। কিন্তু তা আমলে নেয়নি তৎকালীন সরকার। সরকারকে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। সেটা তো ভালো, আমরা বিদেশের সাহায্যে নির্ভরশীল না থেকে নিজেদের অর্থে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাবো। সমস্যাটা হলো এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না। আপনি আমেরিকার সাথে গার্মেন্টসের জন্য বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলে আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা কেনাটা জরুরি ভিত্তিতে তারা বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শোনা উচিত ছিল। 1.5 বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা কিন্তু বলেছে মিটিং করে যে আপনারা দ্রুত টিকা এনে এই হামের ইয়েটা করেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বলেন, বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। ওপি থেকে ডিপিপি যে মাইগ্রেশন, ইট মেক সেন্স, কারণ এটা আমি ন্যাশনাল সিস্টেমের সাথে আমি আরও বেশি ইন্টিগ্রেট করতেছি। কিন্তু যে সমস্যাটা অতীতে হয়েছিল সেটা হলো উইদাউট এনি রেডিনেস, এবং উইদাউট এনি অল্টারনেটিভ সিস্টেম তারা হঠাৎ করে এই মাইগ্রেশনটা করেছে। আমার মনে হয় যে আমাদের যখন নতুন বাজেট সাইকেল শুরু হবে তখন যে সমস্যাগুলো আমরা গত 1 বছর ধরে দেখছি, এই সমস্যাগুলো মোটেই থাকবে না। এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার। সমস্যা তো আমাদের প্রচুর আছে, কিন্তু সমস্যা নিয়ে কথা না বলে আমরা এখন একটু সমাধান নিয়ে কথা বলি, সামনের দিকে আমরা আগাই। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। যাচ্ছি তার কাছে। বাদল, পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে কিন্তু হামের প্রকোপ।
পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই হামের জন্য প্রথমে 20টি বেড বরাদ্দ করা হয়েছিল, পরবর্তীতে আরো 20টি বেড কিন্তু বরাদ্দ করা হয়। এর দিয়ে 40টি বেড রয়েছে। 40টি বেডের বিপরীতে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি 167 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে, আর এই 167টির ভিতরে কিন্তু শিশু রোগীর সংখ্যা বেশি। আর এখানে যে বেডের বাইরে যারা আপনি দেখতে পাচ্ছেন যে হসপিটালের বাইরে যে বারান্দা রয়েছে, বারান্দায় কিন্তু চিকিৎসা নিচ্ছে ছোট শিশু রোগী থেকে বড় সবাই কিন্তু চিকিৎসা নিচ্ছে হামের রোগী এই বারান্দা। কিন্তু এই বারান্দায় সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, গরমে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যার কারণে কিন্তু এখানে রোগীদের বেশ কষ্ট হচ্ছে চিকিৎসা নিতে। আর এই অপরদিকে যে যারা চিকিৎসা দিচ্ছে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে চিকিৎসা দিতে। আর যেহেতু এই যে বারান্দার বিষয়ে আমি যে এখানে যে ফ্যান নেই, এ বিষয়ে আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে এখানে ফ্যানের বাহিরে বারান্দায় ফ্যানের কোনো কানেকশন না থাকায় এবং বরাদ্দ না থাকায় তিনি ফ্যান দিতে পারছেন না। যদিও পরবর্তীতে যদি সময় হয়, যদি বরাদ্দ আসে, তাহলে তিনি ফ্যানের ব্যবস্থা করবেন, এরকমটা তিনি আমাদেরকে জানিয়েছে। যেহেতু পটুয়াখালী এখন আরেকটা বিশেষ সমস্যা দাঁড়িয়েছে, বারান্দা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারান্দায় কিন্তু সম্পূর্ণ রোগী কিন্তু ভরে গেছে বারান্দায়। এখন বারান্দায়ও জায়গা নেই, তিল পরিমাণ জায়গা নেই যে এখানে রোগীরা চিকিৎসা নেবে। এছাড়া বারান্দার বাইরে যে সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ির নিচেও দেখছি এখানে কিন্তু রোগীরা কিন্তু চিকিৎসা নিচ্ছে। তবে এ বিষয়ে আরেকটি বিষয় একটু বলে রাখি যে বেড রয়েছে, 40টি বেড রয়েছে, 40টি বেডের কিন্তু একটি বেডে কিন্তু আমরা দেখছি কি 2 থেকে 3 জনও কিন্তু চিকিৎসা নিচ্ছে এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, যে হামের রোগী এত পরিমাণ বেড়ে যাচ্ছে। তবে এই যে হামের রোগী দিন দিন বেড়েছে, আমি এখানকার যারা সিস্টার রয়েছে, যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানাচ্ছে যে হামের যে থেকে বাঁচতে হলে মায়েদের সচেতন হতে হবে, ছোট শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাইলে হাম থেকে শিশুরা রক্ষা পাবে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম। সময় সংবাদে আরো থাকছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের মৃতপ্রায় খাল, স্বাভাবিক হচ্ছে পানির প্রবাহ, কৃষিতে ইতিবাচক প্রভাব, বর্ষা জলবদ্ধতা কমার আশায় চাষি। আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর। অথচ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চচাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে, তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। তাদের দাবি, বিনিয়োগ বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে হবে। এ অবস্থায় এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআর এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে, এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই, এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডবল ট্যাক্সেশন। এটা যেন না হয়। শুধু ফিসক্যাল সাপোর্ট না, আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে
সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা, তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স। এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না। যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হয়ে যায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলেন্টারি কমপ্লায়েন্স, যেটা আমাদের এখানে সেই গুণটা নাই। আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা বাড়িয়ে দাও। দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ, এমন ঘোষণা দিয়ে বাজেটের আগে আবার ঋণ পুনঃতফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এই নীতি সহায়তা কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অর্থনীতির স্বার্থে অতীতের দেয়া নীতি সহায়তার কার্যকারিতা ও মূল্যায়ন প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-এর সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাগজের সহায়তায় 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে আসে। এবার বাজেটে বন্ধ কারখানা চালুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারের। ফলে সে প্রতিযোগিতায় নামতে বাজেটের আগে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন খেলাপিরা। আগামী জুন পর্যন্ত 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে তারাই শুধু এই সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু আমরা কলকারখানা চালু করতে হলে গ্রাহককে কিন্তু আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে, কালের পানি বের করতে হলে আবার কিছু পানি দিতে হয়, কিন্তু কাকে আমরা টাকা দিব? যিনি খেলাপি নয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন তাদেরকে পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই। তবে কর্মসংস্থান সৃষ্টি ইতিবাচক উদ্দেশ্য হলেও পূর্বে দেয়া নীতি সহায়তার মূল্যায়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটা সরকার দেওয়ার আগে সরকার কিন্তু কমিট করতে হবে যে আমি এটা দিচ্ছি, আপনাকে সহায়তা নীতি সাপোর্টটা দিচ্ছি, সেটাতে আলটিমেটলি অর্থনীতিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করবেন। এইটার কিন্তু একটা জিনিস যদি চাওয়া হয় তাহলে মনে এগুলো মোর ট্রান্সপারেন্ট ওয়েতে, ঢালাওভাবে অনেক কিছু চাওয়ার চেয়ে আমরা যদি এটাকে ফ্যাক্ট ফিগারের মাধ্যমে দেই যে আমাকে এই ফ্যাসিলিটি দিলে আমার ইকোনমিতে ইনডাইরেক্টলি এত কন্ট্রিবিউটেড হবে এবং আমি এই সুবিধাটা দিব, এবং এটা যদি ফলো আপ করা হয় তাহলে হয়তো এটা ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বাংলাদেশ ব্যাংক জানায় আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.5 দশকের পরিকল্পনা আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, অবশেষে দৃশ্যমান দেশের 3য় সমুদ্র বন্দর পায়রা। প্রস্তুত জেটি, ব্যাকআপ ইয়ার্ড, ওয়ারহাউস সহ আধুনিক সব কার্গো সুবিধা। তবে সব প্রস্তুতির পরও প্রধান বাধা নাব্য সংকট। ড্রেজিং না থাকায় বড় জাহাজ ফিরছে না জেটিতে। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জামির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের দক্ষিণাঞ্চলে নির্মিত পায়রা সমুদ্র বন্দর এখন পুরোপুরি দৃশ্যমান। পটুয়াখালীর রাবনাবাদ নদী তীরে গত 1 দশকে তিলে তিলে গড়ে উঠেছে বন্দরটি। 15,000 কোটি টাকা ব্যয়ের বন্দরটি নিয়ে নানা আলোচনা থাকলেও ইতিমধ্যে গড়ে ওঠা বিশাল এই অবকাঠামো থেকে সরে আসার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের উপর একক নির্ভরতা কমাতেও দক্ষিণাঞ্চলের এই বন্দরটি চালু করা জরুরি। শুধুমাত্র ড্রেজিংয়ের অ্যাপ্রুভালটা যদি সরকার সদয় হয়ে আমাদেরকে দেন, বাকিটুকু পায়রা বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। আন্ধারমানিক নদীর উপর 1180 মিটার দীর্ঘ 4 লেন সেতু ও 6.35 কিলোমিটার 6 লেনের টার্মিনাল
সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। এখনই শুরু করা যাবে কার আমদানি। আর সেতু ও সংযোগ সড়ক চালু হলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে কন্টেইনার ও বাল্ক হ্যান্ডেলিং সহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। ড্রেজিংটা যখন আমরা শুরু করতে পারবো তার ৩-৪ মাসের মধ্যে আমরা জাহাজ আনা শুরু করতে পারবো। তবে সব প্রস্তুতির পরও সবচেয়ে বড় বাধা নাব্য সংকট। 2022 সালে ক্যাপিটাল ড্রেজিং হলেও নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না থাকায় নদীর গভীরতা কমে গেছে। বর্তমানে 6.5 মিটার গভীরতায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব নয়। কর্তৃপক্ষ জানিয়েছে নাব্য রক্ষায় দুটি নিজস্ব হপার ড্রেজার কেনা ও 2 বছরের মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য প্রায় 4.5 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। বিকল্প কৌশলগত সুবিধা নিশ্চিত এবং বর্ধিত বৈদেশিক বাণিজ্যের চাপ সামাল দিতে পায়রা বন্দরের উন্নয়ন এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রধানমন্ত্রীর নয়া উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু মৃতপ্রায় খাল। খননের কারণে পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিবাচক প্রভাব পড়ছে কৃষি সেচে। সে সাথে চলতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা কমার আশা ভুক্তভোগীদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদী খালের নামে পরিচিত বরিশাল মায়ের মমতায় জনপদকে আঁকড়ে রেখেছে প্রায় 3,500 খাল। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে যার দৈর্ঘ্য 3,349 কিলোমিটার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া উদ্যোগে এরই মধ্যে 6 জেলায় খনন শুরু হয়েছে 61.5 কিলোমিটার। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের স্বনির্ভর খাল এটি। 4 দশক পর সংস্কারের ছোঁয়ায় 6 কিলোমিটারের খালের 4 কিলোমিটার খননই বদলে গেছে দৃশ্যপট। আটকা থাকতো, পানি নামতে পারতো না, আমন ধান হইতো না, আমন ধান নষ্ট হয়ে যেত। একই চিত্র জেলার গৌরনদীর কুতুবপুরে। এই খালটি আবারও পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানি বর্ষা পড়লে জোয়ার উঠতে ঠেলিয়া কোলার দিয়ে নামতে না, শেওলা পড়িয়ে থাকতে মানুষে বিষ করতে পারতে না। বন্যার সিজন আসলেই পানি ঘরবাড়িতে তলাই যেত, এখন আর ওইটা আর আশা করা যায় না যে ঘরবাড়ি তলাইবে। জলাবদ্ধতা, নিষ্কাশন এবং সেচ, এই 3টি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেচের বিষয়টা এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এদিকে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে একাধিক মৃতপ্রায় খালগুলো। জমি, খাত, বই সব কিছুর জন্য সুবিধা পাইতেছি। এখন কাটার পরে খুব ভালোই হচ্ছে। বরগুনাতেও থেমে নেই বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জেলায় 609টি খাল শনাক্ত করেছে। চলতি বছরই 29 কিলোমিটারের 9টি খালের খনন কাজ শুরু হয়েছে। সরকারের খাল খনন ও সংস্কারের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাবে আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় আজ থেকে ফের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। দ্বিতীয় দফা আজ থেকে ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে, কর্মসূচি শুরু করেছে এখানকার আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন তারা তাদের পদোন্নতি বঞ্চিত হওয়ার কারণেই দ্বিতীয় দফায় আজকে থেকে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর তৌফিক আলমকে এই ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা তাদের আজকে থেকে কমপ্লিট শাটডাউন শুরু করেছে। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গ্রাউন্ড ফ্লোরে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আন্দোলনরত শিক্ষকদের একাংশ যারা পদবঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন নিজেদেরকে, তারা বলছেন যে এর আগেও শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের নীতি অনুসারে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি। বিশেষ করে 5 তারিখের পর অর্থাৎ 5ই আগস্টের পর এখানে কোনো পদোন্নতি হয়নি এবং সবশেষ এই আন্দোলন তারা তাদের পদোন্নতির দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখলেও প্রথম দফায় যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে সেখানে উপাচার্য তাদেরকে আশ্বাস দিয়েছিল তাদের পদোন্নতি প্রদান করা হবে, কিন্তু গতকালকে সিন্ডিকেট সভায় সেটি করা না হওয়ায় আন্দোলনরত শিক্ষকরা সেখানে একটি সাধারণ সভা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অগ্রগতির ঘাতক আখ্যায়িত করে, সেই সাথে স্বৈরাচারী এবং অদক্ষ উপাচার্য
আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সেই অবাঞ্ছিত ঘোষণার পরপর আজকে কালকে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছিলেন। আর আজকে সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গ্রাউন্ড ফ্লোরে তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছে। এতে কার্যত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে এখানকার একাডেমিক কার্যক্রম। এতে করে শিক্ষার্থীরা কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে এই আন্দোলনের কারণে তারা তাদের সেশন জটে পড়বে। যদিও শিক্ষকরা বলছেন সেই সেশন জট যাতে না হয় তার জন্য তারা তাদের পরবর্তীতে একাডেমিক কার্যক্রম বাড়িয়ে সেই যে সমস্যাটা হয়েছে সেটি ঘোচানোর চেষ্টা করবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল সকাল পর্যন্ত। পদোন্নতির দাবিতে ফের কমপ্লিট শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 8:30টার দিকে দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মাদকের টাকার জন্য ছুরি দিয়ে মা লাকি আক্তারকে আঘাত করে রাফি। পরে বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। এরপর বাবা মোস্তফা ভূঁইয়া বাধা দিতে এলে তাকেও গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাফির মায়ের। বাবা ও বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। রাফিকে গ্রেফতার এবং ছুরি উদ্ধার করেছে পুলিশ। আমার ভাইয়ের মেয়ে আর কি যে মারা গেছে, এ ছেলে নাকি হেরে মারছে, হের স্বামীরে মারছে, হের মেয়েরে মারছে শুনি আমরা হাসপাতালে আসছি। হাসপাতালে আসি দেখি যে হে মারা গেছে। দেশের বাইরের খবর। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে পূর্ণাঙ্গ পরিষদ গঠনের পাশাপাশি মন্ত্রীদের দফতর বণ্টনের কথা রয়েছে তার। পাশাপাশি 3টি প্রশাসনিক বৈঠকও করবেন শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা জিতল বার্সেলোনা। 2-0 গোলের জয় উৎসবে মাতল কাতালানরা। ম্যাচের শুরু থেকে উত্তাপ ছড়িয়েছে ন্যু ক্যাম্পে। রিয়ালের অভ্যন্তরীণ কোন্দল আর সমর্থকদের ধ্বনিতে ব্যাকফুটে ছিল মাদ্রিদিস্তা। কিছু বুঝে ওঠার আগেই ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। পিছিয়ে পড়ে যেন আরও গুটিয়ে যায় আরবেলোয়া বাহিনী। সেই সুযোগে দানি ওলমোর অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। এরপর পুরোটা সময় গোল করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। 2-0 এর জয় 29তম লা লিগার শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জরুরি মজুদ না রেখেই টিকা কেনা বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। ইউনিসেফের সতর্ক বার্তা এড়ানোয় ভয়াবহ রূপে হাম। বিকল্প ব্যবস্থা রেখেই পরিবর্তন চায় সরকার। বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রায় এনবিআর। বিনিয়োগের স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। রোজা, আপনাকে ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।